হ্যালো প্রিয় ভিউয়ার্স, শুরুতেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর আরেকটা টিপস, যেটা আসলে সব জায়গায় হয়তো আপনি পাবেন না। আমি আমার টেকনিকগুলো চিন্তা করছি এখন সবার সাথে শেয়ার করব। আমি যেইভাবে শিখেছি বা এখন শিখাচ্ছি। দেখেন, ডাবল পেন্সিলে ক্যালিগ্রাফি করা যায়, এটা হয়তো অনেকেই জানেন না। যারা নতুন জেনেছেন বা কিভাবে শুরু করবেন ভাবছেন, তাদের জন্য আমার এই টিপসটা। প্রথমত, পেন্সিলটা ঠিক করে ধরতে পারলেই আপনার লেখা সুন্দরভাবে লিখতে পারবেন। আপনার মাথা থেকে সেই চিন্তা ঝেড়ে ফেলতে হবে যে আপনি দুইটা পেন্সিল দিয়ে লিখছেন। আপনি নর্মালি যে একটা পেন্সিল দিয়ে লিখেন, ঠিক সেইভাবে মাথায় চিন্তা রেখে তারপরে প্র্যাকটিস শুরু করবেন। এখন প্রথমত দুইটা পেন্সিল দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করার আগে বুঝতে হবে দুইটা পেন্সিল কিভাবে ধরতে হবে। এই জন্য প্রথমে বাম দিকের পেন্সিলটা সামান্য পরিমাণে নিচে থাকবে এবং ডান দিকেরটা একটু উপরে থাকবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু বুঝিয়ে দিই। এই যে দেখছেন একটা বাঁশের কলম, এই বাঁশের কলমটা যেইভাবে কাটা আছে মাথাটা, ঠিক এইভাবে আমাদের দুইটা পেন্সিল ধরতে হবে। এখন বাঁশের কলমটা যেইভাবে এইখানে কাটা আছে, এইটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা পেন্সিলগুলোকে 30 ডিগ্রিতে ধরবো। দেখেন, এখানে বাঁশের কলমটা যেইভাবে কাটা আছে, আমরা এই পেন্সিল দুইটাকে ঠিক ওইভাবে ধরে তারপরে লেখা শুরু করব। এই জন্য এই মাপটা কিভাবে পাবো আমরা, যে কতটুকু পরিমাণ বাঁকা থাকবে, এটার জন্য আমরা আরেকটা সহজ হিসাব এইখানে নিয়ে আসলাম। এইখানে এইটার সাথে আমরা সবাই পরিচিত, জ্যামিতিক যে মাপ দেয়া হয়, এটার নাম চান্দা নামে আমরা চিনি। তো এইটার মধ্যে কোন দাগে কত ডিগ্রি এগুলো লেখা আছে। তো আমরা এখানে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি দিয়ে আমরা ক্যালিগ্রাফি করে থাকি। তো সেক্ষেত্রে এই বাঁশের কলমটা দেখা যাচ্ছে এখানে 30 ডিগ্রিতে আছে। আপনি এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কলমটা কেটে তারপরে এটা দিয়ে সুলুসের ক্যালিগ্রাফি করতে পারেন, এবং এই ঠিক একই অ্যাঙ্গেলে আপনি দুইটা পেন্সিল ধরে তারপরে আপনি আবার এইভাবে ক্যালিগ্রাফি প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও ক্যালিগ্রাফি করতে পারবেন। আর এই যে নর্মাল পেপারগুলো আছে, নর্মাল পেপারগুলো দিয়ে বাঁশের কলম দিয়ে দেখা যায় না। এই জন্য প্রয়োজন হয় বাঁশের কলম দিয়ে লিখতে হলে গ্লোসি পেপার। আর আমরা দুইটা পেন্সিল দিয়ে কেন শিখব? বাঁশের কলমে যেই কাজটা হবে ঠিক দুইটা পেন্সিল দিয়ে, এবং এই যে দেখেন কাটা তুলি বা ফ্ল্যাট ব্রাশ আছে, এটা দিয়েও ঠিক একইভাবে ক্যালিগ্রাফি করা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে এই মাপটা ঠিক রেখে তারপরে এখান থেকে শুরু করব। এখন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আমরা চাইলে স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমরা ডাবল পেন্সিল দিয়ে এই লেখা শেখার প্রথম কারণ হচ্ছে, আমরা যখন পেপারে বা ক্যানভাসে কম্পোজিশন করব, তখন ডাবল পেন্সিল দিয়ে কম্পোজিশন করে নিলে পারফেক্টলি কোন শেপ কিভাবে হবে এটা চলে আসবে। বাঁশের কলমে যেইভাবে হওয়া দরকার ছিল ঠিক ওইভাবেই চলে আসবে। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে বাঁশের কলম দিয়ে যেইভাবে টান দিলে যেই কার্ভটা হবে, যেভাবে লেখা হবে, পেন্সিল দিয়ে লিখলেও ঠিক একইভাবে হবে। এক্ষেত্রে এখন আমরা এই যে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি বের করব, এখান থেকে আমি হাতের আন্দাজে দাগ দিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আমরা ধরে নিলাম 30 ডিগ্রি। এই যে বাঁশের কলম যেভাবে আছে ঠিক ওইভাবেই আমরা ধরে নিলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। সোজা মাপ অনুযায়ী এইটা হচ্ছে আমরা ধরে নিলাম 30 ডিগ্রি, এবং এই সামান্য একটু বেশি হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা এই দুইটা থেকে আমরা আরবি সুলুস ক্যালিগ্রাফি লিখতে পারবো। আর এর ঠিক অপোজিটে হচ্ছে আমরা যদি ধরি, মাপটা ধরি, তাহলে এর ঠিক অপোজিট মাপ দিয়ে আমরা হচ্ছে বাংলা লিখতে পারবো। যেমন আমি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে সহজ মাপ। যেমন বাঁশের কলমটা দিয়ে ধরলে, এই যে আমরা যদি আরবি লিখতে যাই,
তাহলে এই যে অ্যাঙ্গেলে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই লেখাটা আসবে, হাতটাকে একটু ঘুরিয়ে নিলেই তার ঠিক অপোজিট বাংলা মাপটা চলে আসবে। এখন দেখেন আমরা চাইলে এই পেন্সিল দুইটাকে ফাঁকা করে বড় করে লিখতে পারবো। এখন আপনার পেন্সিল ধরাটা ঠিকঠাক মতো হয়ে গেলে আপনারা লেখাটা সহজভাবে লিখতে পারবেন। পেন্সিল ধরাটা আগে ভালো করে বুঝতে হবে। দেখেন আমি কিভাবে ধরেছি, এইভাবেই ধরবেন। এর জন্য তারপরে এই 30 ডিগ্রি থেকে আপনারা ধরে দেখেন আমি টান দিলাম, অ্যাঙ্গেলটা এই যে এই নিচের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, উপরের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এইভাবেই থাকবে, হাতকে ঘোরানো যাবে না। এর ঠিক অপোজিটে যদি আমরা ধরি তাহলে টান দেই, মাথা দুইটা এক থাকবে, কিন্তু এটা তার ঠিক অপোজিট। ঠিক একইভাবে আমরা হাতটাকে ঘুরিয়ে নিলেই এইভাবে বাংলা লিখতে পারবো। সেটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখব। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে মাপ অনুযায়ী আমরা লিখব, এখানে ওই মাপ অনুযায়ী একটা নুক্তা দিয়ে নেব। কেন নুক্তা দেব? যখন আমরা এই যে একটা নুক্তা দিয়ে নিলাম, যখন আমরা একটা মাপ দিয়ে হরফ লেখা শুরু করব, এখন একটা হরফ লিখলাম, তারপরে পেন্সিলটা নড়াচড়া হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে নুক্তাটা দিয়ে নিলাম, যাতে করে বারবার এই নুক্তা থেকে মাপ নিয়ে একটা শব্দের মধ্যে পরবর্তী যে হরফগুলো আছে, পরবর্তী হরফগুলো যাতে ঠিক একই মাপের হয়, সেই জন্য আমরা একটা নুক্তা দিয়ে নেব। তাতে করেই আমাদের জন্য সহজ হবে। এখন আমরা যদি আলিফ লিখতে যাই, আরবির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা হরফ আছে, সেই দুইটা হচ্ছে আলিফ এবং বা। আলিফ এবং বা আপনি যদি ভালো করে শিখে ফেলতে পারেন, তাহলে সবগুলা হরফই মোটামুটি আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আলিফ এবং বা এর কয়েকটা অংশ আপনার অনেকগুলা হরফের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। এখন আলিফ আমরা যদি শুরু করি, দেখেন এই মাপ অনুযায়ী আমরা একটু বড় করে শুরু করব। আমরা আলিফটা একটু বড় করে লিখি, একটু বাঁকা করে লিখলাম। এখন এই জায়গায় আলিফের এই যে দেখেন এই জায়গা থেকে আমরা শুরু করেছি, তার থেকে আলিফের মাথাটা হবে সামান্য একটু উপরে। এখন সুলুসের মাপ অনুযায়ী, সুলুস আরবি শব্দ, এই যে সামান্য এই দাগটা দিলাম, এটা যেখান থেকে শুরু করেছিলাম তার একটু উপর থেকে এই একই মাপ অনুযায়ী এখানে একটা নুক্তা দিয়ে নিলাম। আমরা এই মাপ অনুযায়ী মনে করেন কম্পোজিশন করব। এখন এই নুক্তার মাপ অনুযায়ী এই আলিফের মাথার অংশটা হবে 1.5 নুক্তা পরিমাণ। এখন আমরা এখানে দুইটা নুক্তা দিয়ে একটা নুক্তাকে ভাগ করে নিলাম। এখন এখানে মাপ দিয়ে দেখব যে কতটুকু আমরা আলিফের মাথাটা থাকবে। এই যে আলিফ যেখান থেকে শুরু করেছিলাম তার সামান্য একটু উপরে আমরা গিয়েছি। এখন এই জায়গা থেকে আমরা নুক্তার মাপ দেব। দেখি তো আমাদের নুক্তার মাপ ঠিক আছে কি না। এখানে একটা নুক্তা যদি দেই, উপরে আমরা যেই দাগ দিয়েছি ঠিক একই মাপ অনুযায়ী একটা নুক্তা দিলাম আর একটা নুক্তা দিলাম। এখন এই নুক্তার অর্ধেক পরিমাণ আমরা কি করব, আলিফের মাথাটা রেখে দেব। এই নুক্তার অর্ধেক পরিমাণ রেখে তারপরে এইটাই হচ্ছে আমাদের আলিফের মাপ। এরপরে বাকি যে অংশটুকু আছে সেইখানে কতটুকু হবে, সেইখানে হবে আরও 6 নুক্তা লম্বা। মানে মূলত আলিফ হরফটা হচ্ছে 7 নুক্তা বা 7.5 নুক্তা লম্বা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা উপরে যদি 1.5 নুক্তা দিয়ে হিসেবে করি, তাহলে এর পরের থেকে ওই 1.5 নুক্তার পরের থেকে আমরা আরও 6টা নুক্তা দেব, তারপরে এই 6 নুক্তা পরিমাণ লম্বা করব। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন কম্পোজিশন করতে যাব তখন অনেক জায়গায় দেখি আলিফগুলো অনেক লম্বা, আলিফগুলো অনেক লম্বা দেখা যায়। তো কম্পোজিশন করার ক্ষেত্রে আপনি চাইলে এরকম করে করতে পারেন, আলিফগুলো লম্বা করে দিতে পারেন। এখন আমরা ঠিক একই মাপ অনুযায়ী আলিফটাকে কমপ্লিট করব। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমরা শুরুতে যে মাথাটা দিয়েছিলাম, দেখেন এই মাথাটাকে এইভাবে বাকি অংশ এক পেন্সিল দিয়ে করে নিতে হবে। তো এইখানে আলিফটা মোট 7 নুক্তা বা 7.5 নুক্তা আমরা পেয়েছি। এখন আলিফের মাথার এই অংশটা একটু স্মুথ করে দিতে হবে, মাথাটাকে একটু রাউন্ড করে দেব, কারণ আমরা যখন তুলি দিয়ে কালার করব তখন এই রাউন্ডটা আসবে না। একেবারেই চিকন করে যদি দেই তাহলে একেবারেই চিকন করে আমরা দিতে পারবো না, এক্ষেত্রে আমরা একটু রাউন্ড করে দেব। এখন আপনার পেন্সিল ধরাটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখেন, এখানে আমরা যদি সোজা লাইন টানি
তাহলে দেখেন দুইটা পেন্সিল একই রকম হবে, আর এইদিকে বাঁকা করে টানলে দুইটা লাইন দুই রকম হবে। আপনার ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হাত ঘুরতেছে কিনা, আপনি যখন এইভাবে কার্ভ অংশ দেবেন তখন দেখতে পাবেন যে একটু আঁকা বাঁকা হচ্ছে কিনা। যদি এই শেপে আসে তাহলে বুঝবেন আপনার পেন্সিল ধরাটা পারফেক্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা হাত ঘুরাবো না, এটা মাথায় রাখতে হবে। 45 ডিগ্রি কতটুকু হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।